নিহন বাংলা প্রোডাকশনের পক্ষ থেকে আমি গোলাম মাসুম জিকু আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আমরা একটু ইতিহাস ঐতিহ্যর বিষয়ে যাই এবং জাপানের সাথে বাংলাদেশ বাংলার যে সম্পর্ক সেসব সম্পর্কের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন রাসবিহারী বসু। আমরা আজকে আপনার কাছ থেকে রাসবিহারী বসু সম্পর্কে গল্প শুনব। ধন্যবাদ জিকো, আমার খুব ভালো লাগছে যে তোমার আমন্ত্রণে এখানে এসে আজকে বাঙালি সম্পর্কে দু চার কথা বলার সুযোগ পেয়েছি। তো আজকে যেহেতু তুমি বলেছ রাসবিহারী বসু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জাপান বাংলা সম্পর্কের মধ্যে, তার সম্পর্কে দু চার কথা বলবো। প্রথমেই বলি যে রাসবিহারী বসু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ। অবশ্যই তার পাশাপাশি মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এদেরকে আমি স্মরণ করি। রাসবিহারী বসু খুবই তরুণকালে জাপানে এসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে তিনি যখন বৈপ্লবিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন তখন কিন্তু ভারতবাসী খুব একটা তার সঙ্গে পরিচিত ছিলেন না, কারণ তিনি গোপনেই সব কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেন এবং তখন তার 15 বছর বয়সে তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং আমরা জানি যে দুটি ঘটনার জন্য তিনি ভারতে পালিয়েছিলেন। একটি হচ্ছে লাহোর ষড়যন্ত্র, সেটা ব্যর্থ হয়েছিল, তারপরে দিল্লি ষড়যন্ত্র। দুটিতেই দুজন ইংরেজ প্রশাসককে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। 1912 সালে দিল্লি ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল এবং তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তখন তিনি প্রায় 3 বছর তিনি ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়েছিলেন এবং লুকিয়ে থেকেই তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তিনি আর এই ইংরেজদের চোখ থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, তখনই তিনি সুযোগ খুঁজছিলেন কিভাবে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবেন। তো সেই সুযোগটা এসেছিল 1915 সালে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর 1916 সনে জাপানে আসার পরিকল্পনা করলেন। সেই খবর কিভাবে যেন রাসবিহারী বসুর কানে গিয়ে পৌঁছল এবং তিনি চিন্তা করে দেখলেন এই একটি মোক্ষম সময়, ভারতবর্ষ থেকে বেরিয়ে না গেলে তিনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন, এবং গ্রেপ্তার হলেই যে তার একটা কঠিন শাস্তি হবে সে সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। তো তিনি 1915 সনে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সেজে তিনি জাপানে পালিয়ে আসেন এবং পালিয়ে আসার ঘটনাটা খুব চমকপ্রদ। জানি না তার এই পালিয়ে আসার পেছনে রবীন্দ্রনাথের কোনো সমর্থন বা হাত ছিল কিনা, এখন পর্যন্ত সে তথ্য খুঁজে পাওয়া যায়নি। আমি যতটুকু গবেষণা করেছি ততটুকুই জানি যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে যাচ্ছেন সেই খবর রাসবিহারী বসু জানতে পারেন এবং তার আত্মীয় সেজে এবং তার জাপান ভ্রমণের প্রস্তুতির জন্য তিনি জাপানে পালিয়ে আসেন। তিনি যখন জাপানে পালিয়ে আসেন তখন তার ছদ্মনাম ছিল
পিএন ঠাকুর অর্থাৎ প্রিয়নাথ ঠাকুর, এবং তিনি জাপানের সমুদ্র বন্দরে কোবে এসে নামেন এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়েই তিনি কোবে থেকে নিরাপদেই তিনি ইমিগ্রেশন অতিক্রম করেন। প্রথমে কোবে, তারপরে তিনি ট্রেনে করে টোকিওতে আসেন। মজার ব্যাপার হচ্ছে টোকিও স্টেশনে এসে তিনি যেখানে যাবেন, নিশি আজাবু নামে একটি জায়গা টোকিওতেই, সেই আজাবুর যে ঠিকানা তিনি যাবেন সেটা তিনি চিনেন না, যেহেতু প্রথম জাপানে এসেছেন। তখন তিনি টোকিও স্টেশনে এক জাপানি পুলিশকে জিজ্ঞেস করেন যে নিশি আজাবু কিভাবে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে পুলিশ কিন্তু জানে না যে এই সেই দুর্ধর্ষ সন্ত্রাসী, বা তখন সন্ত্রাসী বলি বা বিপ্লবী বলি, যে দুজন ইংরেজ শাসককে হত্যা করার পরিকল্পনা করেছিল, সে ইতিমধ্যেই তার সামনে দাঁড়িয়ে আছে। তাই জাপানি পুলিশ এটা জানে না, বা বিদেশে হয়তো রাসবিহারী বসুর খবরাখবর সেভাবে প্রচারিত হয়নি। সেই পুলিশ শুধু তাকে ঠিকানাই বলেনি, তাকে সেই পর্যন্ত পৌঁছেও দিয়েছিল। এ হচ্ছে রাসবিহারী বসু। তিনি অত্যন্ত সাহসী লোক ছিলেন এবং দূরদর্শী লোক ছিলেন। দাদা, আমরা তো জেনেছি যে 1942 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ 28 থেকে 29 মার্চ টোকিওতে তার ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং ভারতীয় স্বাধীনতা লীগ গঠনের সিদ্ধান্ত হয়, এবং জাপান মানে ভারতীয় জাতীয়তাবাদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় সমর্থন যোগায়। এর পেছনে আমাদের এই মহান ব্যক্তির বেশ সম্পৃক্ততা আছে বলে আমরা ইতিহাসে ঘাটলে পাই। হ্যাঁ, সেই কথাটা আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। যদি আমি ধারাবাহিক বলতে যাই, সেটা হচ্ছে শুধু রাসবিহারী বসু জাপানে এসেছেন, তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করছেন এবং জাপান তাকে সাহায্য করছে, ব্যাপারটা কিন্তু আসলে খুব সহজ নয়। আচ্ছা, সহজ হওয়ার কথাও নয়। আমরা যদি আজকে বর্তমানের সঙ্গে তুলনা করি, যে জাপান যে দেশে কোনো ইংরেজি চলে না, একমাত্র ভাষা হচ্ছে জাপানি ভাষা। সুতরাং জাপানিদের সঙ্গে যদি আমাদের কমিউনিকেট করতে হয়, যোগাযোগ করতে হলে জাপানি ভাষা জানতে হবে আমাদেরকে, তাই তো? জি। আচ্ছা, তো তুমি ভাবো আজ থেকে 100 বছর আগের ঘটনা। এই 100 বছর আগে জাপানের সমাজ কিন্তু আরো স্ট্রিক্ট ছিল। এখনো জাপান একটি মানে খুব স্ট্রিক্ট একটি সমাজ কিন্তু, জি তাই তো? 100 বছর আগে জাপানের কিন্তু আরো স্ট্রিক্ট ছিল, আরো কড়াকড়ি ছিল তাদের শাসন ব্যবস্থা, তাদের নিয়ম নীতি বা তাদের ঐতিহ্য। তো সেই অবস্থায় একজন বিদেশি বিপ্লবী জাপানে এসে কিভাবে তিনি জাপানিদেরকে কনভিন্স করলেন, বা জাপানিদের সঙ্গে একাত্ম হয়ে কিভাবে তিনি ভারতের স্বাধীনতা যুদ্ধকে তিনি ত্বরান্বিত করলেন, এটা নিশ্চয় কোনো সহজ বিষয় ছিল না। হ্যাঁ, তাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছিল, তার মেধা শক্তি কাজে লাগাতে হয়েছিল, এবং অবশ্যই তার পুরো জীবনে তিনি উৎসর্গিত করেছিলেন জাপানে থেকে। তো তিনি যখন জাপানে এলেন, সেই নিশি আজাবুতে তার পরিচিত বাড়িতে উঠলেন, কিন্তু কিভাবে যেন পুলিশ সে খবর পেয়ে গেল। অর্থাৎ তখন 1902 সনে ভারতের সঙ্গে ব্রিটিশের একটা চুক্তি হয়েছিল, মৈত্রী চুক্তি। সুতরাং সেই মৈত্রী চুক্তি অনুযায়ী যখন রাসবিহারী বসু ভারত থেকে পালিয়ে আসলেন জাপানে, তখনই তো খবর হয়ে গেল, এবং ব্রিটিশ সরকার জাপানকে চাপ দিল যে তোমার দেশে কিন্তু ইতিমধ্যেই একজন ভারতীয় বিপ্লবী বা সন্ত্রাসী বা ষড়যন্ত্রকারী জাপানে প্রবেশ করেছে। সুতরাং জাপান সরকার তার চুক্তির কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তখন তারা রাসবিহারী বসুকে খোঁজ করা শুরু করলো। এবং এর মাস 3 পরেই কিন্তু আরেকজন বিপ্লবী কিন্তু জাপানে প্রবেশ করেন, তিনি হেরেম্বলাল গুপ্ত। এবং রাসবিহারী বসুরই আগে থেকেই পরিচিত, এবং তার একসঙ্গে বিপ্লবী কর্মকাণ্ড ভারতে পরিচালনা করেছেন। তো তিনিও ঠিক 3 মাস পরে পালিয়ে জাপানে চলে আসেন এবং এসে রাসবিহারীর সঙ্গে যুক্ত হন। এবং ইতিমধ্যে পুলিশ জেনে গেছে যে দুজন ভারতের বিপ্লবী জাপানে আশ্রয় নিয়েছে। তখন তিনি উপায়ন্তর না দেখে দুজনেই, এবং জাপান পুলিশ অলরেডি তাদেরকে বলে দিয়েছে, এবং এর মধ্যে ঘটনা আছে, ওরা দুজনেই উয়েনোতে একটা সভা করেছিলেন, টোকিওর উয়েনো শহরে একটা সভা করেছিলেন। এই সভাতে তাদের পরিচিতি আরো পরিষ্কার হয়ে যায়। তারা জাপানিদেরকে আহ্বান জানান যে ভারতের স্বাধীনতার জন্য, ইংরেজ তাড়ানোর জন্য জাপানিদের সহায়তা প্রয়োজন, এবং এশিয়ার একটি দেশ হিসেবে অবশ্যই জাপানের সহযোগিতা করা উচিত আমাদের জন্য। তো সুতরাং তখন
তাদের এই খবরাখবর সংবাদপত্র প্রচারিত হয়, যার ফলে তাদের অবস্থানটা আরো বিপজ্জনক হয়ে ওঠে। তখন তারা উপায়ান্তর না দেখে তারা তখন জাপানে চীনের জাতীয়তাবাদী নেতা এবং তিনিও একজন বিপ্লবী, ওনার নাম হচ্ছে ডক্টর সান ইয়াত সেন। তিনি তখন জাপানে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সান ইয়াত সেনের সঙ্গে রাসবিহারী বসুর আগে থেকেই যোগাযোগ ছিল। তখন তিনি সান ইয়াত সেনের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আমাদের তো এই অবস্থা, এবং জাপান সরকার কিন্তু অলরেডি তাদেরকে 5 দিনের মধ্যে জাপান ছেড়ে দেওয়ার জন্য আদেশ করে। তখন তারা বাধ্য হয়ে সান ইয়াত সেনের শরণাপন্ন হন। তখন সান ইয়াত সেনকে জাপানে যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি হচ্ছেন তখনকার জাপানের অত্যন্ত প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন বুদ্ধিজীবী, চিন্তাশীল ব্যক্তিত্ব এবং জাপানের গণমুক্তি আন্দোলনের প্রধান নেতা তোয়ামা মিৎসুরু। আচ্ছা, তোয়ামা মিৎসুরু তখন যথেষ্ট বয়স, তিনি এই সান ইয়াত সেনকে জাপানে আশ্রয় দিয়েছিলেন। তখন সান ইয়াত সেন বলল, তোমাদেরকে জাপানে একমাত্র রক্ষা করতে পারে একজন মাত্র ব্যক্তি, সে হচ্ছে তোয়ামা মিৎসুরু। আমি তার সঙ্গে তোমাদের পরিচয় করে দেব। তারপর সান ইয়াত সেন রাসবিহারী বোস এবং হারুনমলাল গুপ্তকে সান ইয়াত সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন কি এর ভিতরে কি বিয়ে করে ফেলে? আরো পরে আচ্ছা, সান ইয়াত সেন তোয়ামা মিৎসুরুর সঙ্গে এই দুজনকে পরিচয় করিয়ে দেন এবং তিনি নিজে অনুরোধ জানান যে এই দুজনকে আমাদের রক্ষা করতে হবে। তখন রাসবিহারী বোস এবং হারুনমলাল গুপ্ত এবং কি সান ইয়াত সেনও জাপানি ভাষা আদৌ জানেন না। আচ্ছা, তো যা হোক, ইন্টারপ্রেটের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তারা এই দুজন বিপ্লবী, ভারতীয় বিপ্লবী তোয়ামা মিৎসুরুর সঙ্গে দেখা করেন শিবুয়াতে। তোয়ামা মিৎসুরু তখন বাড়ি ছিল শিবুয়াতে, টোকিওতে। তখন তোয়ামা মিৎসুরু তাদের দুজনের কথা শুনেন। শোনার পর তিনি তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন, সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এবং তার একটি সংগঠন ছিল তখন, জ্ঞানীয়সা নামে একটা গুপ্ত সংগঠন, যেটা আমরা ভারতবর্ষ অনুশীলন সমিতি হিসেবে জানি। এগুলো রাজনৈতিক গুপ্ত সংগঠন থেকে কিন্তু বিভিন্ন বিপ্লবী কার্যক্রম পরিচালনা হতো। আচ্ছা, এবং এই সংগঠনের খুবই প্রভাব ছিল তখন জাপানে। আচ্ছা, এবং তার এতই প্রভাব ছিল যে জাপানের সামরিক সরকারকেও তারা কখনোই আমলে নিত না, এতই প্রভাবশালী ছিল। বিশেষ করে তোয়ামা মিৎসুরু জাপানের অত্যন্ত প্রভাবশালী একজন লোক এবং তিনি এশিয়াবাদী, প্যান এশিয়ানিস্ট বলা যায় তাকে। তিনি এশিয়ার মুক্তির জন্য যেভাবে শুধু ভারতীয় নয়, চীনা নয়, ভিয়েতনাম, ফিলিপিন্স, তারপরে বার্মা, ইন্দোনেশিয়া এবং কি তখনকার কোরিয়ার জাতীয়তাবাদী বিপ্লবী তিনি জাপানে আশ্রয় দিয়েছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। সুতরাং তিনি ছিলেন একজন প্যান এশিয়ানিস্ট এবং এশিয়ার শান্তির জন্য তিনি অনেক কাজ করেছেন। তো সুতরাং সেই আদর্শ থেকেই তিনি রাসবিহারী বসু এবং হারুনমলাল গুপ্তকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি পুলিশের হাত থেকে এই দুজনকে বাঁচানোর জন্য প্রথমেই তিনি নিয়ে যান আজকে যে শিনজুকু, সেই শিনজুকু শহরে নাকামোরিয়া নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান। এবং তখন আধুনিক জাপানে নাকামোরিয়া ছিল একটা বেকারি। আচ্ছা, এবং পাশ্চাত্য ঢঙে বা পাশ্চাত্য শৈলীতে তারা বিভিন্ন ধরনের ব্রেড তৈরি করতেন, বিক্রি করতেন এবং অচিরেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি জাপানে খুব সুনাম অর্জন করে। অর্থাৎ লোকের মানুষের মুখে মুখে ফিরে এমন একটা আধুনিক দোকান শিনজুকুতে। এর মালিক ছিলেন সোমা আইজো এবং তার স্ত্রী কোকো সোমা, এবং দুজনেই খুব আধুনিক মানুষ ছিলেন। কোকো সোমা ভালো ইংরেজি জানতেন এবং তখনই জাপানি আধুনিক সমাজে তিনি বেশ সুনাম করেছিলেন। তার সাংস্কৃতিক কর্মকাণ্ড, সঙ্গীত বা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে তিনি সুনাম অর্জন করেছিলেন। তখন তোয়ামা মিৎসুরু তাদের দুজনের সঙ্গে আলাপ করে একদিন সন্ধ্যাবেলা পুলিশ বাইরে, তোয়ামা মিৎসুরুর বাড়ির বাইরে পুলিশ প্রহরারত। তোয়ামা মিৎসুরুর বাড়িতে রাসবিহারী বসু এবং হারুনমলাল কথা বলছেন এবং পুলিশের চোখে ধুলো দিয়ে তোয়ামা মিৎসুরুর এক সদস্যের একটি দামি গাড়িতে চড়িয়ে তারা শিবুয়া থেকে শিনজুকু
যদিও খুব দূরত্ব নয়, সেখানে রাসবিহারী বসুকে সেই নাকামুরিয়া ওই বেকারি মানে এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দেন। আচ্ছা। এবং আগে থেকেই তাদের কথাবার্তা ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। সুতরাং ওই নাকামুরিয়া ব্যবসা প্রতিষ্ঠানের বেশ বড় সড়ো ছিল। সেখানে দোতলাতে একটি কি বলে শিল্পীরা যেখানে আর্ট করেন এরকম একটা কক্ষ ছিল, আর্টলিয়ার বলে যেটাকে, সেখানেই দুজনকে লুকিয়ে রাখা হয়। আচ্ছা। সেখানে তারা বেশ কিছুদিন লুকিয়েছিলেন, কিন্তু পুলিশ গুণাকরও জানতে পারেনি যে নাকামুরিয়ার ভেতরে এই যে দুইজন মানে ভারতীয় দুর্ধর্ষ দুজন বিপ্লবী সেখানে লুকিয়ে আছেন। এবং সোমা আইজো এবং কোকো সোমা দুজনেই তাদের খুব যত্নআত্তি করেছেন এবং তারা ইংরেজিতে কথাবার্তা বলতেন। তো তাদেরকে মোটামুটি বিভিন্ন ব্যাপারে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের মেয়ে সোমা আইজোকেও তারা অনুরোধ করেছিলেন যে তাদের সেবা যত্ন করার জন্য। আচ্ছা। তারপরে সেখানে কিছুদিন থাকার পরে পুলিশ জেনে যায় যে দুজন দুর্ধর্ষ বিপ্লবী এই বাড়িতে আছে। এর মধ্যে হয়েছে কি, হেরেমলাল গুপ্ত চঞ্চল প্রকৃতির লোক ছিলেন, অস্থির প্রকৃতির লোক ছিলেন। তো তিনি এই বদ্ধ পরিবেশে থাকতে চাইলেন না। আচ্ছা। তিনি এ বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তখন আরেকজন প্যান এশিয়ানিস্ট এবং জাপানের তখন তুখুর বুদ্ধিজীবী ওকাওয়া সুমের বাড়িতে আশ্রয় নিলেন। আচ্ছা। এবং ওকাওয়া সুমের বাড়ি থেকেই তিনি জানতে পারলেন যে ওকাওয়া সুমে একজন গবেষক এবং তরুণ বুদ্ধিজীবী, এবং তিনি দীর্ঘদিন ধরেই জানেন যে ভারতে যে ব্রিটিশরা শাসন করছে, শোষণ করছে, নিপীড়ন করছে এবং ভারতকে নিঃস্ব করে দিয়ে যে তারা ইংল্যান্ডকে ধনী করছে, এইসব তথ্য তিনি কিন্তু ওকাওয়া সুমের কাছ থেকে পেলেন। আচ্ছা। এবং তিনি খুবই কি বলে জোর পেলেন যে এরকম একজন মানে ভারতের প্রতি সংবেদনশীল একজন জাপানি বুদ্ধিজীবী এখানে তিনি পেলেন, তার সঙ্গে আলাপ হয়েছে। এবং এই ওকাওয়া সুমের বাড়িতে কিছুদিন থাকার পরে তিনি আমেরিকার দিকে চলে যান পালিয়ে। আচ্ছা, ওদিকে রাসবিহারী বসু, সেক্ষেত্রে তো রাসবিহারী বসু একা পড়ে যান। এবং রাসবিহারী বসু কিন্তু খুব ধৈর্যশীল লোক ছিলেন। আচ্ছা। এবং কোনো পরিস্থিতিতে কিন্তু তিনি সহজে দিশেহারা হতেন না। এবং তিনি ওই বাড়িতে থেকে যান এবং সেখানে তিনি আস্তে আস্তে তখন থেকে কিন্তু একটু জাপানি ভাষা শেখার চেষ্টা করেন এবং নতুন পরিকল্পনা করেন যে কিভাবে জাপানে থেকে ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করা যায়। কিছুতেই তাকে আর পুলিশের নজর থেকে বাঁচানোর আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তখনই তোয়োমা মিৎসুরু একটি কি বলবো এটাকে, একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে রাসবিহারী বসুকে বাঁচাতে হলে আর একটি পথ আছে, সে হলো যে সোমা আইজোর যে কন্যা তার মেয়ে তোশিকোর সঙ্গে রাসবিহারী বসুর বিয়ে দেওয়া। আচ্ছা। এবং সে একটা সময়, যে সময়টা মানে প্রথম বিশ্বযুদ্ধ চলছে 1918 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলন চলছে এবং পুরো এশিয়ায় কিন্তু অস্থির তখন, কারণ প্রতিটি এশিয়ার দেশই তখন কিন্তু পরাধীন, তাই না? ব্রিটিশ বলি, আমেরিকান বলি বা নেদারল্যান্ডস বলি, ফ্রান্স বলি, সবগুলির কিন্তু উপনিবেশ কিন্তু এশিয়াতে রয়ে গেছে। সুতরাং এই তুমুল একটা সময়ের মধ্যে এই জাপানেও কিন্তু তার প্রভাব পড়েছিল। যদিও জাপান প্রথম বিশ্বযুদ্ধে জড়িত হয়নি, কিন্তু তার উপরও একটা চাপ ছিল। তো সুতরাং তোয়োমা মিৎসুরু দেখলেন যে রাসবিহারী বসুকে যদি বাঁচাতেই হয় তাহলে তাকে জাপানে নাগরিকত্ব নিয়ে তাকে থাকতে হবে। তখন তিনি নাকামুরিয়ার কর্ণধার সোমা কোকোকে একটা প্রস্তাব দিলেন যে ভারতীয় বিপ্লবীকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে তোমার মেয়ে তোশিকোর সঙ্গে বিয়ে দিয়ে দাও। তোশিকো তখন কিন্তু হাই স্কুলের ছাত্রী এবং তোশিকো কিন্তু খুব একটা কি বলা যায়, মেয়েটা খুবই স্মার্ট ছিল, সে ভালো ইংরেজি জানতো। তো সোমা আইজো তো এই কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন যে হতে পারে একজন সে ভারতীয় বিপ্লবী বা অন্য কোনো একটা বিদেশি, কিন্তু তার চাল নেই, চুলো নেই, ভবিষ্যৎ নেই, তার কাছে হঠাৎ করে আমাদের মেয়েকে এভাবে তুলে দেব, এটা তো একটা অসম্ভব ব্যাপার প্রায়। এটা কোনো মা বাবাই চাইবে না এটা করতে, রিস্ক নিতে চাইবে না, এই ঝুঁকি নিতে চাইবে না, কিন্তু তাকে রক্ষা করা দরকার। তো সেই ক্ষেত্রে
সোমা আইজু দম্পতি তারা চিন্তা করলেন যে সরাসরি তোশিওকে জিজ্ঞেস করা দরকার সেই ব্যাপারে কি বলে। তখন তোশিওকে বলল যে তয়োমা মিৎসুরু একটা প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো। জি। তো তোশিকো যেহেতু রাজবীর বোসকে একটু সাহায্য করতেন, তখন তিনি পুরো জিনিসটা বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি নিজ থেকেই বললেন যে তোমরা কোনো চিন্তা করো না, আমাকে তার কাছে যেতে দাও, আমি তাকেই বিয়ে করব। মেয়ে বলল। আচ্ছা। হ্যাঁ, এই সোমা তোশিকোর সঙ্গে জি। রাজবীর বসুর বিয়ে হয়ে গেল। বাহ। হ্যাঁ, আর বিয়ে হওয়ার পরে এবং মজার ব্যাপার হচ্ছে রাজবীর বসুর কিন্তু পাসপোর্ট ছিল কিন্তু ফ্রান্স টেরিটরির, চন্দননগর। আচ্ছা। চন্দননগর কিন্তু আমাদের ফ্রান্সের কলোনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং সে কিন্তু ওই ফ্রান্সের হ্যাঁ। পাসপোর্ট নিয়ে কিন্তু জাপানে প্রবেশ করেছিলেন। আচ্ছা। ঠিক আছে, যদি তিনি ইন্ডিয়ান আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তিনি এই বিয়ে করার পরে জাপানি নাগরিকত্ব নিলেন, কিন্তু জাপানি নাগরিক নেওয়ার পরও কিন্তু তার কিন্তু মানে হয়রানি, পুলিশ কর্তৃক হয়রানি কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা। আচ্ছা, বিয়ের পরে রাজবীর বসু তার স্ত্রী সহ টোকিওর 17টি বাড়িতে হুম। পালিয়ে পালিয়ে থেকেছেন, ঘুরে বেরিয়েছেন ঘুরে বেরিয়েছেন ফেরারির মতো। হুম। যেখানে তিনি বাসা নিয়েছেন কদিন পরে সেখানে কিন্তু পুলিশ হামলা করেছে, হুম। এমনকি জাপানি নাগরিকত্ব নেওয়া সত্ত্বেও অর্থাৎ গোয়েন্দা পুলিশ লেগেই ছিল। কারণ হচ্ছে ব্রিটিশের প্রচন্ড চাপ ছিল। কারণ ব্রিটিশ বুঝতে পেরেছিল যে রাজবীর বসু কিন্তু সাংঘাতিক লোক, হুম। এই লোকটা কখন যে কি করবে এবং কি ধরনের পরিকল্পনা করছে ব্রিটিশ কিন্তু টের পেয়েছিল। হুম। তো যাও কিংবা 17 বছর 17টি জায়গাতে তারা বাসা নিয়েছিলেন এবং সেখানে বসবাস করেছেন। এর মধ্যে হয়েছে কি, জাপান শীত প্রধান দেশ। এখন তো আজকের মতো এরকম আমাদের আধুনিক সাজ সরঞ্জাম নেই কোনো বাড়িতেই। প্রচন্ড শীতের সময় তারা বিভিন্ন জায়গায় বাসা বদল করেছেন এবং এই কারণে তার স্ত্রীর যক্ষা রোগ হয়ে গিয়েছিল। আচ্ছা, যা হোক, বিয়ের পরে তাদের এক পুত্র সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং 1918 সনের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ থেমে যায়, তখন তিনি দিনের আলোয় বের হয়ে আসেন রাজবীর বসু। কারণ তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং ব্রিটিশের সঙ্গে জাপানেরও তখন খুব একটা সুসম্পর্ক নেই। তখন রাজবীর বসু পুনরায় তিনি জাপানের সমাজে উঠে আসেন এবং প্রায় মুক্তভাবেই তিনি তার কর্মকাণ্ড শুরু করেন। কিন্তু পরিতাপের বিষয় যে 1925 সনে তার স্ত্রী তোশিকো যক্ষা রোগে মৃত্যুবরণ করে। তখন তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে, এই দুটি ছেলে মেয়েকে শাশুড়ির কাছে রেখে তিনি পুরোদমে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য লেগে পড়েন এবং জাপান প্রবাসী যে সকল ভারতীয়রা ছিলেন তাদের মধ্যে অনেকে গুপ্তভাবে বৈপ্লবিক কাজকর্ম করতেন, বিপ্লবী ছিলেন এবং কোবেতে, কিয়োটোতে, টোকিওতে, ইয়োকোহামা বিভিন্ন জায়গায় ভারতীয়রা ছড়িয়ে ছিটিয়েছিলেন। তিনি তাদের সবাইকে একত্রিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এদিকে তোয়োমা মিৎসুরুর আশ্রয় থেকে তিনি ক্রমশই শক্তিশালী হয়ে ওঠেন এবং বলা যায় যে মহাবিপ্লবী রাজবীর বসুকে যিনি জাপানে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য তৈরি করেছিলেন, হ্যাঁ, সেই ব্যক্তিটি তোয়োমা মিৎসুরু, যার অবদানের কোনো শেষ নেই। তিনি প্রকৃতপক্ষে কিন্তু রাজবীর বোসকে একজন প্রথম শ্রেণীর বিপ্লবী এবং স্বাধীনতা আন্দোলনের একজন প্রথম শ্রেণীর নেতা হিসেবে তিনি তাকে জাপানে তৈরি করেছেন এবং সমস্ত প্রকার নিরাপত্তা তিনি দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন। রাজবীর বোস এমন এক সময় গিয়েছে যে তখন তিনি জাপানের বাইরেও কোরিয়াতে গিয়েছেন এবং চীনে গিয়েও তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এভাবে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ জাপানে গঠন করেন। তার সঙ্গে যোগ দেন বেশ কিছু প্রভাবশালী ভারতীয় বিপ্লবী। তার মধ্যে আমরা নায়ারের কথা জানি, এম নায়ার। আজকে যেটা গিঞ্জাতে নায়ার রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এই নায়ার কর্তৃক কিন্তু প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টটি। তারপর রাজবীর বসু যেহেতু জাপানে ভারতীয় খাবার পাওয়া যায় না এবং যেহেতু তিনি বাঙালি, সুতরাং হ্যাঁ, বাঙালি যে কারি খেতে চায় বাঙালি, তিনি স্বাভাবিকভাবেই কারি খেতে চাইতেন এবং নিজের মধ্যে সম্ভবত বাড়িতে তৈরি করতেন।
তো তিনি তার শ্বশুরকে বললেন, জাপানে তো যে কারি পাওয়া যায় সেটা হচ্ছে জাপানি কারি, যেটা ইংল্যান্ড থেকে এসছে, সেটা অনেকটা মিষ্টি মিষ্টি ধরনের, অর্থাৎ ভারতের মধ্যে এরকম স্বাদযুক্ত, ঠিক ঝালও নয়। হ্যাঁ, ঠিক ভারতীয় কারিটা জাপানে নেই যেহেতু, সেহেতু আমি চাচ্ছি যে আমি এটা রেস্টুরেন্ট করে এই ভারতীয় কারিকে জাপানে পরিচয় করা দেওয়ার জন্য। আচ্ছা। তো সমাজ ও তার শ্বশুর ভাবলেন যে তার মেয়েটাও মারা গিয়েছে এবং রাসবিহারী বসু তার দেশের স্বাধীনতার যুদ্ধ করছেন, সুতরাং তার শান্তির জন্য, তার ভালোর জন্য আমরা যদি তাকে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করে দিতে পারি, এটা মন্দ হয় না। সেই ইচ্ছে থেকে তিনি এই নাকামোড়ের ভিতরেই দোতলাতে একটি কক্ষ তাকে দেন। সেখানে তিনি প্রথম ভারতীয় কারি রেস্টুরেন্ট ইন্দনমন, অর্থাৎ ভারতীয় তরুণ নামে একটি রেস্টুরেন্ট তিনি চালু করেন। সেটা 1927 সনে, অর্থাৎ তার স্ত্রী মারা যাওয়ার 2 বছর পরে। এবং কালক্রমে সেই রেস্টুরেন্টটি হয়ে উঠল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের জন্য একটি প্রধান কেন্দ্র। শুধু যে ভারতীয় প্রবাসী ভারতীয়দের আসেন তা নয়, রাসবিহারী বসুর যে সকল জাপানি বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, যারা ভারতীয় স্বাধীনতা সমর্থন করেছেন, তাকে সমর্থন করেছেন, তাকে বিভিন্ন সহযোগিতা করেছেন, সেই সব জাপানিরাও কিন্তু এখানে আসতেন। তাদের মধ্যে সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, রাজনীতিবিদ এবং অবশ্যই সেনা কর্মকর্তারা এখানে আসতেন এবং ভারতীয় খাবার খাওয়া দাওয়া করতেন। রাসবিহারী বসু তাদেরকে আপ্যায়ন করতেন এবং এখানেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিষয়ে তারা বিভিন্ন মত প্রকাশ করতেন, আলোচনা করতেন। এবং মাঝে মাঝে তিনি আরেকটি জায়গাতেও যেতেন, যেটা রাসবিহারী বসুর জীবনী থেকে জানা যায়। তার শাশুড়ি একটা বই লিখেছিলেন, সেই বই থেকে জানা যায় যে রাসবিহারী বসুর প্রচুর জাপানি বন্ধু বান্ধব ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, এবং তারা মাঝে মাঝে গিঞ্জা শহরের একটি সুশি বারে তারা সন্ধ্যার পর মাঝে মাঝে মিলিত হতেন। তো সেখানে তিনি রাসবিহারী বসু জাপানি গান গাইতেন এবং ইতিমধ্যে তিনি জাপানি ভাষায় পারদর্শী হয়েছিলেন। শুধু জাপানি ভাষায় পারদর্শী ছিলেন তাই নয়, এবং তিনি তখন বিভিন্ন জায়গায় ইংরেজিও শেখাতেন। আচ্ছা। এবং রাসবিহারী বসু শুধু যে ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজ করেছেন তা নয়, তিনি এখানে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিক্ষা, ভারতীয় ধর্মীয় বিভিন্ন ব্যাপারে কিন্তু তিনি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আর এই বিদেশি ছাত্রদের জন্য তিনি সবসময় তিনি বিদেশি ছাত্রছাত্রীদের সহযোগিতা করতেন। তার জন্য এশিয়ান হাউস তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এশিয়া নামে তিনি একটি পত্রিকাও জাপানে চালু করেছিলেন ইংরেজি ভাষায়, সেই তথ্যও পাওয়া যায়। সুতরাং আজকে আমরা এই জাপানে এসে এই যে আমরা রেস্টুরেন্ট করছি বা আমরা সংগঠন করছি, আমাদের বাঙালির সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছি, যে বিভিন্ন কর্মকাণ্ড, এটার আসলে বলা যায় এই প্রথম যিনি শুরু করলেন তিনি রাসবিহারী বসু, এবং তিনি হচ্ছে এই ব্যাপারে অগ্রদূত, পায়োনিয়ার। এর মধ্যে 1941 সনে যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যায়, তখনই কিন্তু একটা সুযোগ আসে ভারতের বিপ্লবীদের জন্য। এই যে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জড়িয়ে যাওয়ার পরপরই সে এক ঝটকায় সমস্ত এশিয়াকে দখল করে নেয়। তখন পুরো এশিয়াটি কিন্তু তখন জাপানের দখলে চলে আসে। এর আগে জাপান, কোরিয়া এবং চীনের সাথে সম্প্রসারিত হয়েছে। কোরিয়ার সাথে তার কোরিয়াকে জাপানের সঙ্গে এক করে নিয়ে হয়েছিল। চীনের মাঞ্চুরিয়া অঞ্চলে জাপান নতুন রাজ্য মাঞ্চুরিয়া এটা রাজ্য স্থাপনের জাপান সহায়তা করেছে। অনেকে বলে যে সেটা জাপানের একটা পুতুল রাজ্য ছিল। সে যাই হোক, পুরো এশিয়া যখন জাপানের অধীনে চলে গেল, তখন সুবিধা হয়েছিল বিপ্লবীদের যে একটা সময় এসেছে, এই সময় কিন্তু ভারতকে স্বাধীন করতে হবে। তো রাসবিহারী বসুর বয়স হয়ে গিয়েছিল, তখন তিনি আর এই ইন্ডিপেন্ডেন্স লিগের আর তিনি কার্য পরিচালনা করতে পারছেন না। তখন তিনি ভাবছিলেন যে আমার পরিবর্তে এমন একজন আমাদের লিডার দরকার, নেতা দরকার, যিনি ভারতীয় স্বাধীনতার যুদ্ধকে আরো ত্বরান্বিত করতে পারেন বা কাজ করে যেতে পারেন। তখন একদিন তাদের সভাতে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের যে সচিব এম নায়ার, তিনি একটা প্রস্তাব দিলেন রাসবিহারী বসুকে, যে আমার মনে হয় সুভাষচন্দ্র বসু এখন জার্মানিতে আশ্রয় নিয়েছেন ভারত থেকে চলে গিয়ে। তো আমার মনে হয় একমাত্র ব্যক্তি আছেন যিনি, সেটা হচ্ছে নেতাজি, যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে পারেন এবং আন্দোলনটা এগিয়ে নিতে পারেন। উনি ছাড়া আপনার কোনো লোককে দেখছি না, আমরা ওনাকে জাপানে আমন্ত্রণ করতে পারি।
এবং যখন এম নায়ার যখন প্রস্তাব দিলেন যে আমরা সুভাষচন্দ্র বসুকে জার্মান থেকে জাপানে এনে আমরা আমাদের এই লীগের দায়িত্বভার দিতে পারি, রাসবিহারী বসু তখন ভাবলেন সেটাই তো করা দরকার, এবং যেহেতু তরুণ আমরা তাকেই জাপানে আমন্ত্রণের চেষ্টা করব। ঠিক আছে, সেভাবে তার রাসবিহারী বসু এগিয়েছিলেন, সেটা আমরা দ্বিতীয় পর্বে বলবো জাপানের সঙ্গে নেতাজির কি সম্পর্ক। আজকে আমরা বলি যে রাসবিহারী বসু শেষ জীবনে চলে এসেছিলেন এবং তিনি এই শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েছিলেন। যতটুকু জানা যায় তিনিও যক্ষায় আক্রান্ত হয়েছিলেন, কারণ জাপান খুব ঠান্ডার দেশ, শীতের দেশ ছিল, যে কারণে তিনিও যক্ষায় আক্রান্ত হয়েছেন এবং যক্ষায় আক্রান্ত হয়ে তিনি এই জাপানেই এবং টোকিওতেই তিনি মৃত্যুবরণ করেন 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সনে, এবং তিনি মারা যাওয়ার সময়ও এই ভারতীয় যারা বিপ্লবী এখানে ছিলেন সবাই কাছে আহ্বান জানিয়ে যান যে তারা আন্দোলন করে যাওয়ার জন্য, অবশ্যই ভারত একদিন স্বাধীন হবে। ভারতের এত রক্ত, এত আন্দোলন, এত উৎসর্গমর্মিতা কখনোই বিফলে যেতে পারে না, সেই আশাবাদ নিয়ে তিনি জাপানে মৃত্যুবরণ করেন। এবং খুবই দুঃখের বিষয় যে তার ছেলে হিদে বোস, সেও জাপানি সেনাবাহিনীর একজন সদস্য ছিল এবং ওকিনাওয়া যুদ্ধে সেও শহীদ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেও শহীদ হয়। আর তার একমাত্র 24 বছর সে মৃত্যুবরণ করে। মাসাহিদে বোস সে মৃত্যুবরণ করে, শহীদ হয়। আর তার মেয়েটা ছোট, তার মেয়েটার নাম তেৎসুকো। পরবর্তীকালে একজন জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে তার বিবাহ হয় এবং হিগুচি তেৎসুকো নাম ধারণ করেন। এবং তিনি পরবর্তীকালে যখন নেহরু প্রধানমন্ত্রী হয়ে জাপানে আসেন, তিনি নেহরুর সঙ্গে সাক্ষাৎ করেন। তো আজাদ হিন্দ ফৌজ, এটা তো নেতাজির হাতে রাসবিহারী বসু তুলে দেন না? এটা তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিককার কথা না? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকের কথা। যখন এই যুদ্ধের সময় এই জাপানি সৈন্যদের হাতে ভারতীয় সৈন্য ধরা পড়ে, তার অধিকাংশ ছিল কিন্তু ভারতীয় সেনা, ভারতীয় সৈনিক। তাদেরকে রাসবিহারী বসু প্রথম সংগঠিত করেন। সংগঠিত করার পরে যখন নেতাজি জাপানে আসেন ও তার হাতে লীগের প্রেসিডেন্টশিপ তুলে দেওয়া হয়, তারপর এই কি বলে ভারতীয় ইন্ডিয়ান আজাদ হিন্দ ফোর্স যেটাকে বলি আর কি, হ্যাঁ আইএনএ যেটাকে বলা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটাকে পুনর্গঠিত করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা এই পর্যন্তই শুনলাম রাসবিহারী বসুর কথা। মোটামুটি দাদা চেষ্টা করেছেন সব বিষয়গুলোকেই তুলে আনতে। আমরা পরবর্তী পর্বে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে দাদার সাথে গল্প করব। আপনার সাথে দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।